বলিদান দিবসে যে কার্যক্রম, সেই কার্যক্রমে উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় হরপ্রসাদ মহাশয়, এছাড়া আরামবাগ শহরের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ মহাশয়, প্রাক্তন প্রেসিডেন্ট কার্তিক দাস, টিচার সেলের মাস্টারমশাই রবীন্দ্রনাথ হাজরা মহাশয় ও পণ্ডিত সেলের সুশান্ত দাস, অশোক দাস, অরবিন্দ সোমানি, যারা আমাদের আছে সৌমেন্দা থেকে আরম্ভ করে সুষ্ঠুদা, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে বিষয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার কিভাবে বলিদান তিনি দিলেন, কিভাবে বলিদান হলো, সে বিষয়ে আমাদেরকে চর্চা করতে হবে। সেই জন্য আমরা প্রথমে ওনার জীবনী সম্পর্কে কিছুটা বিষয় আমাদের জানা দরকার। উনি বাংলার বাঘ তথা প্রখ্যাত গণিতজ্ঞ ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের মধ্যপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে 6 জুলাই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অসাধারণ প্রতিভা ছিল। সমস্ত বিষয়ে উনি দিকপাল ছিলেন। যে কোনো বিষয়ে যখন উনি কাজ করতেন, সেই বিষয়ে উনি পারদর্শিতার সাথে 100% কিভাবে কার্যক্রমটা করা যায় বা কাজটা করা যায় সেদিকে উনি মনোনিবেশ করেছিলেন। পড়াশোনার দিক থেকে প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে যদি অল্প বয়সী কোনো উপাচার্য থেকে থাকে তো প্রথমেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম বলা যায়। কারণ ওনার পিতাও ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উনিও অল্প বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। পড়াশোনা সমাপ্ত করার পর উনি বিশ্ববিদ্যালয়ে চাকরিতে রত ছিলেন। তার সাথে সাথে উনি রাজনৈতিক দলের ছত্রছায়া হলেন। প্রথমে তিনি হিন্দু মহাসভা করতেন। ওই সময় দেশ ও দেশের কথা চিন্তা করে ভারতবর্ষে তখনকার দিনের যে পরিস্থিতি, যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিভাবে তার সমাধান করা যায়, সেই জন্য উনি বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে অহরহ আলোচনা নীতি নির্ধারণ করতেন। আমরা জানি ওনার জীবনের 30 বছরের বয়সের পর থেকেই পুরো জীবনটা রাজনৈতিকগতভাবে উনি কাটিয়েছেন। অর্থাৎ দেশের সমস্যাটা ওনার মাথার উপর এমন এসেছে, উনি সেই বিষয় নিয়ে চর্চা ছাড়া অন্য কিছু কখনোই ভাবতে পারেননি। একটা সময় ছিল জীবনের প্রথম 30 বছর পড়াশোনা করা, উপাচার্যের মতো একটা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করা, তার সাথে সাথে যখন বয়সের শেষের দিকে তখন তিনি আর রাজনৈতিকগতভাবে ভারতের যে আসল সমস্যা, সেই সমস্যার উপর আলোকপাত করেছেন। সমস্ত মানুষকে সংগঠিত করেছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর বিক্রমী প্রাণ দিয়েছিলেন, প্রায় সকলের সাথেই ওনার সাথে যোগাযোগ ছিল এবং তাদের সাথে নিত্য আলাপ আলোচনা করতেন। আমরা জানি যেহেতু আমাদের 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড ধর্মের ভিত্তিতে আইন পরিষদের সদস্য সংখ্যা নির্দিষ্ট করেছিলেন, সেই সময় উনি আর পাল্টা কিভাবে এটাকে রোকা যায় তার জন্য আম্বেদকরের সাথে কথা বলে আবার পুনরায় গান্ধীজির সাথে আম্বেদকর একসাথে বসে পুনা চুক্তির মাধ্যমে আমাদের যে বর্ণ হিন্দুদের যে আলাদা করা হয়েছিল সেটা আবার একত্রীকরণ করা হয়েছিল। কিন্তু দেশ যখন স্বাধীন হওয়ার সময় হয়েছে, যখন হবে এইরকম একটা প্রেক্ষাপটে বিভিন্ন কালখণ্ডে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজরা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে তারা বেশি দিন থাকতে পারবে না। আর সেই পরিপ্রেক্ষিতে যখনই আলোচনা চলছে তখনই বিভিন্ন বিষয়ে উনি আলোকপাত করেছেন এবং হিন্দু মহাসভা যারা ব্যক্তিত্ব ছিল তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। স্বাধীন ভারতবর্ষে উনি শিক্ষা বিষয়ক মন্ত্রিত্ব নিয়ে কাজও করেছেন, দক্ষতার সাথেই কাজ করেছেন। যখন 1947 সালে ভারতবর্ষ ভাগ করে আর পাকিস্তান এবং ভারতবর্ষ দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলছে, সেই সময় উনি ভেবেছিলেন
যে বাঙালিদের জন্য আলাদা একটা হোমল্যান্ড দরকার আছে, তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন যদি পাকিস্তান আলাদা রাষ্ট্র এবং ভারতবর্ষ যদি আলাদা রাষ্ট্র হয়ে যায়, তাহলে আমরা যারা বাঙালিরা আছি আমরা কোথায় থাকবো, এই চিন্তা ভাবনা আমার মাথায় ছিল। এবং দীর্ঘ আলোচনার পর মানুষের সাথে সই করেছেন, লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি লিখেছেন, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বড় বড় নেতাদের সাথে আলোচনা করেছেন যে পশ্চিমবঙ্গ বাঙালিদের জন্য আলাদা একটা ল্যান্ড চাই, না হলে বাঙালিরা থাকবে কোথায়। সেই কারণে ধর্মের ভিত্তিতে দুটো আলাদা আলাদা করে ভাগ করা হলো। আর পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছে 1947 খ্রিস্টাব্দে 20 জুন। আইন পরিষদে সেখানে 58খানা সিট জয়লাভ করে পশ্চিমবঙ্গের সমর্থনে পশ্চিমবঙ্গ রাজ্যকে গঠন হয়েছে। এর জন্য তিনি অনেক আন্দোলন করেছিলেন, অনেক আন্দোলনের ইতিহাস আমার সাক্ষী আছে। তারই প্রেক্ষাপটে আজকে আমরা যে বাংলায় বাস করছি, সেই বাংলাটাকে আমরা ধরে রাখতে পেরেছি। অদূর ভবিষ্যতে এই বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা